আমার সামনের ছবি আদিগন্ত গ্রাম বাংলার। এই ধান ক্ষেত যেখানে মিলেছে অনেক দূরের সেই দিগন্ত সীমায় ছোট ছোট গ্রাম। শীতের শেষ আর বসন্তের শুরুর সময়টা এখন মাঠে ঘাটে ধান রোপণের কাজ চলছে। এই গ্রামে প্রকৃতির পরতে পরতে জড়িয়ে আছে বাংলার প্রাচীন ইতিহাস। আছে অজস্র প্রাচীন পোড়ামাটির মন্দির আর তার সাথে এক সুবিশাল রাজবাড়ি। আজকের গল্প সেই প্রাচীন মন্দিরময় গ্রাম মৌখিরার। পূর্ব বর্ধমানের ২ নম্বর আউশগ্রাম ব্লকের অন্তর্গত প্রাচীন টেরাকোটার মন্দিরময় এই গ্রাম হল মৌখিরা গ্রাম। বেশিরভাগই দেউলরীতিতে নির্মিত শিব মন্দির। এছাড়াও আছে আটচালা ধাঁচে নির্মিত আরও কিছু মন্দির। অজয় নদীর পাড়ে এই মৌখিরাতে রায় জমিদার বাড়ির আমলে প্রায় ৪০০ বছর আগে নির্মাণ হয় এই মন্দিরগুলো। বোলপুর থেকে এক শীত শীত সকালে আমরা সবাই পাড়ি দিই ২৮ কিলোমিটার দূরের মৌখিরা গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামের প্রথমেই পেলাম প্রাচীন এই টেরাকোটার শিব মন্দির। এ মন্দির বাংলার আটচালা রীতিতে নির্মিত। এরপর পৌঁছে যাই গ্রামের এক বাড়িতে। সে বাড়ির উঠোনের একদিকে অবস্থান করছে পাশাপাশি শিব মন্দির আর নারায়ণ মন্দির। শিব মন্দিরের দেয়াল জুড়ে আছে টেরাকোটার অসংখ্য মূর্তি। সম্ভবত দরজার ওপরের প্যানেলে প্রজাবর্গ বেষ্টিত রাজারানীর মূর্তি। তার নিচে বিভিন্ন বাদ্যযন্ত্র সমেত এক একটা মূর্তি। পাশের বর্গাকার প্যানেলে আছে সেই রাজসমারোহ খিড়কি দিয়ে দর্শন করা এক ব্যক্তি। এই দরজার ওপারে আছে এই শিবলিঙ্গ। এখানে দাঁড়িয়ে ওপর দিকে তাকালে দেখা যায় ভেতর থেকে দেখা ছাদের সর্বোচ্চ চূড়ো। কোথাও বেহালাবাদক, কোথাও প্রহরী, কোথাও পুরোহিত, আবার কোথাও লক্ষ্মী, সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন দেবদেবীর মূর্তি। খিড়কি দিয়ে দেখা এক ব্যক্তির মুখ। বিষ্ণুর ১০ অবতারের বিভিন্ন রূপ, ওপরে কুর্ম অবতার, নিচে মৎস্য অবতার। এখানে এক একটা মূর্তি এক একটা আবিষ্কারের মতো। এই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেই আরেকটা আটচালা মন্দির পেলাম। এই মন্দিরগুলো সম্পর্কে বিশেষ কিছু জানতে পারিনি, শুধু জেনেছিলাম গ্রামের এদিকের মন্দিরগুলো ব্যানার্জি পরিবারের। ১৭৫১ সালের আশেপাশে এই মন্দিরগুলো গড়ে ওঠে। এগুলো সবই শিব মন্দির আর নিত্য পুজো হয়। দুহাত অন্তর অন্তর ছোট বড় অজস্র মন্দির ছড়িয়ে আছে এই গ্রামে। এখানে পাশাপাশি অবস্থান করছে আটচালা রীতিতে নির্মিত এই জোড়া শিব মন্দির। আমি মন্দিরময় গ্রামে আসি আমার মা আর ২ মাসির সাথে। এই ৩ বোন প্রায় ৫০ বছরেরও বেশি সময় পরে এখানে মিলিত হয়। তাই মৌখিরা আমার কাছে সে কারণেও মনে থেকে যাবে। এবার চলে এলাম গ্রামের মূল অংশটায়। দুপাশে সারিবদ্ধ ৩টি করে শিব মন্দির। প্রত্যেকটি মন্দিরের প্রবেশদ্বার মাঝখানে পথের দিকে মুখ করা, কিন্তু অদ্ভুতভাবে ডান দিকে প্রথম মন্দিরের প্রবেশদ্বারের মুখটা অন্যদিকে। মন্দিরের ওপরের প্যানেলে আছে কোথাও শিব পার্বতী, কোথাও রাধাকৃষ্ণ, কোথাও কৃষ্ণকালীর পৌরাণিক মূর্তি। এখানে ৫টি দেউল, ৩টি আটচালা আর একটি পঞ্চরত্ন, মোট ৯টি মন্দির আছে। এই পথের শেষে আছে আরও ২টো আটচালার জোড়া শিব মন্দির। এই মন্দিরের নির্মাণকাল দেখাচ্ছে ১৭১৫ সাল। এক মন্দিরের দরজার ওপরের প্যানেলে একদিকে টিয়া আর একদিকে পায়রা আর আছে বিভিন্ন ফুলের মোটিভ। এই মন্দিরের পাশে আছে আনুমানিক ১৮১০ সালে নির্মিত রায় পরিবারের এই দুর্গা দালান। আরেকদিকে আছে পুরনো জমিদার বাড়ি। এই জমিদারি প্রতিষ্ঠা করেন কল্যাণ রায়। এখানে তার বংশতালিকাও লিপিবদ্ধ আছে। এ পথের ডান দিকে কর্নারে আছে
পঞ্চরত্ন শৈলীর এই লক্ষ্মী জনার্দন মন্দির। ত্রিখিলান এই মন্দিরের প্যানেলে আছে শ্রীকৃষ্ণের হস্তিসুর বধের দৃশ্য। আছে শ্রীকৃষ্ণের পুতনা নামের এক রাক্ষসীকে বধের কাহিনী। এই কেন্দ্রীয় বৃত্তাকার প্যানেল জুড়ে আছে রাসলীলা আর কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। 5টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি হল পঞ্চরত্ন শৈলীর মন্দির। মন্দিরের ফলক অনুসারে 1723 শতাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। এই লক্ষ্মী জনার্দনের ঠিক উল্টো দিকে আছে পুরনো জমিদার বাড়ির অংশ, তবে এখন সেখানে 2-1টি পরিবার বাস করেন বলে আর ভেতরে ঢুকিনি। আবার চলে এলাম সে পুরনো অশোক গাছের কাছে, যার পাশ ঘেঁষে এক চিলতে এক পথের দুপাশে এই 9টি মন্দির দর্শন করে এলাম। এই পুরো গ্রাম জুড়ে এখনো আছে তৎকালীন জমিদার আমলের বিভিন্ন বাড়িঘর। এরকমই একটা বাড়ির ভেতরে চলে এলাম। বাড়ির উঠোনে আছে দুদিকে 2টি দেউল আর মাঝখানে একটি 4চালা রীতিতে নির্মিত মন্দির। মাঝের মন্দিরের ওপরে অংশে আছে মহিষাসুর মর্দিনীর মূর্তি। এটা কুলুঙ্গি, আগে এখানে আলোর ব্যবস্থা ছিল। এই মন্দিরের ভেতরে আছে মস্তকহীন এক কালী বিগ্রহ। এবাড়ির পূর্বপুরুষ জমিদারের কর্মরত ছিলেন। বর্তমান পুরুষ বা এবাড়ির কর্তার সাথে কথা হলো। এখন মূলত কৃষিকাজের সাথে যুক্ত। ধানের গোলা, গরু, ছাগল, মুরগি আর অনেক গাছগাছালিতে ঘেরা একদম গ্রামের একটা বাড়ি। এখানে দাঁড়িয়ে দেখা গেল জমিদার বাড়িরই একটি অংশ। মৌখিরা থেকে কালিকাপুর যাওয়ার পথে পথের ধারে ঝোপঝাড়ের মধ্যে এই বাড়িটিকে চোখে পড়ে। এটা অনেকের কাছে নীলকুঠি নামে পরিচিত, তবে মতান্তরে এটা একসময় বসতবাড়ি ছিল। এই বাড়িটিকে লোকে চাঁদনি বাড়িও বলে। বুনো ঝোপঝাড় পেরিয়ে আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করি। এই বাড়িটির ভেতরে এসে একটা ব্যাপার আরও পরিষ্কার হলো যে এর এখন শুধু পরিকাঠামোটুকুই রয়ে গেছে। কালিকাপুর জমিদার বাড়ি পত্তন করেছিলেন পরমানন্দ রায়। তারই পুত্র কৈলাসপতি রায় মূলত খাজনা আদায় ও অতিথি সেবার জন্য নাকি এ বাড়িটি ব্যবহার করতেন। এ বাড়ির বাইরে ভেতরে সর্বত্র বুনো ঝোপঝাড়, পাশেই গভীর জঙ্গল। একতলা দোতলার ছাদ, দরজা, জানলা কিছুই আর অবশিষ্ট নেই। জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, একটা বাঁধানো ঘাটও আছে। সেদিকটা আর যাওয়ার উপায় ছিল না। মৌখিরা গ্রামের 1.5 কিলোমিটার দূরেই আছে কালিকাপুর গ্রাম। শুরুতেই জমিদারি আমলের কিছু পুরনো ধাঁচের বাড়ি চোখে পড়ল। বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। তিনিই কালিকাপুরে এসে এই জমিদারির পত্তন করেন। একসময় পরমানন্দ রায় ছিলেন মৌখিরা গ্রামে, কিন্তু সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদে প্রতি বছর বন্যার কারণে আর কিছুটা স্থান সংকুলানের জন্য এই কালিকাপুরে এসে জমিদারির পত্তন করেন। ওনার ছিল 7 পুত্র, তাই 7টি পুত্রের জন্য আলাদা আলাদা বাড়ি বা মহল তৈরি করেন। এই কালিকাপুর রাজবাড়ি 7 মহলা রাজবাড়ি নামে পরিচিত। দুপাশের বাড়িগুলোর মধ্যে দিয়ে ঝোপঝাড় জঙ্গলে ঢাকা এক পথ ধরে পৌঁছে গেলাম এই বাড়িটার কাছে। দিনের আলোতেও এই শুনশান রাজবাড়ি তার দরজা, জানলা, থাম, কড়িকাঠে রহস্য আর রোমাঞ্চের কথা বলে। হঠাৎই জানলায় এই নারী মূর্তির রেপ্লিকা দেখে চমকে উঠলাম। মনে হলো ইনি এই পরিত্যক্ত রাজবাড়ি পাহারা দিচ্ছেন। বিশাল অঞ্চল নিয়ে এই রাজবাড়ি। পরমানন্দ রায়ের পুত্র কৈলাসপতি রায়ের হাত ধরেই হয়েছিল কালিকাপুর এস্টেটের সর্বোচ্চ প্রভাব আর প্রতিপত্তি। যতদূর জানা যায় 1819 সালে এই রাজবাড়ির নির্মাণ সম্পন্ন হয়। এবার ঝোপঝাড় পেরিয়ে আমরা এ বাড়ির ভেতরে প্রবেশ করলাম। অন্দরে ঢুকে প্রথম ঘরেই ছাদের নিচে বিমের অংশে অপূর্ব সব কলকারীতির কারুকার্যের এই অংশটাই শুধু অক্ষত আছে।
একসময় রায় পরিবার 18টি এস্টেটের খাজনার দায়িত্বে ছিল। রানীগঞ্জ কয়লাখনি পর্যন্ত বিস্তৃত ছিল তার পরিধি। এখন সেই বহর, বিত্ত, বৈভব, লোক, লস্কর, কোলাহল কালের গর্ভে সব অতীত হয়ে একটা কাঠামো হয়ে দাঁড়িয়ে আছে। দরজার ওপর আঁচ, থাম, খিলান নিয়ে একতলার ঘরগুলো আধো অন্ধকারে আজ একা দাঁড়িয়ে আছে। অন্ধকার আর ঝোপঝাড়ের কারণে সব ঘরে ঢোকাও সম্ভব হয়নি। সে সময় চুন, সুরকি, আঠা দিয়ে ছাদের এই স্ল্যাবগুলো আটকানো হতো। এই অংশে সেগুলো ভেঙে স্তূপীকৃত হয়ে আছে। ঘোরানো ভাঙা সিঁড়ি ধরে দোতলায় উঠে এলাম। ছাদের প্রায় কিছুই নেই, একতলাটা এখান থেকেই দেখা যাচ্ছে। ছাদ ধরে রাখার জন্য দুই দেয়ালে সংযোগকারী বড় বড় কাঠ বা গাছের ডালকে ব্যবহার করা হতো, তবে শেষ পর্যন্ত আর ধরে রাখা যায়নি। সিঁড়িতে ওঠার দেয়ালে এরকম বড় বড় ফোকর, হয়তোবা কামান তাক করা থাকতো। এই আংটাতে সম্ভবত আলোর ব্যবস্থা করা হতো। দেয়ালে এগুলো কুলুঙ্গি, একসময় এখানে আলোর ব্যবস্থা ছিল। থামের ওপরের কাজগুলো কিন্তু এখনো অক্ষত আছে। এই ভগ্ন জীর্ণ বাড়ি দখল নিয়েছে ঝোপঝাড় আর জঙ্গলে। এ বাড়ি এখন সাপখোপ, বাদুড়, পেঁচা এদের বাসভূমি। রাজবাড়ির পেছনের পথ পেরিয়ে আবার সামনের দিকটা চলে এলাম। এই বাড়িটির ভেতরে আছে দুর্গা দালান, আর এই রাজবাড়ি জুড়ে বহু বিখ্যাত হিন্দি আর বাংলা ছবির শ্যুট হয়েছিল। এই রাজবাড়ির সামনে পোড়ামাটির কাজের একটা জোড়া শিব মন্দির আছে। সদগোপ জমিদার পরমানন্দ রায়ের হাত ধরে এই শিব মন্দির 1836 সালে নির্মিত হয়। এই দুই মন্দিরে সূক্ষ্ম পোড়ামাটির কাজ এখনো অক্ষত আর অবাক করে দেওয়ার মতো। দেউলরীতিতে নির্মিত এই মন্দির দুটির ডান দিকের মন্দিরের শিবের নাম হংসেশ্বর আর বাঁ দিকের মন্দিরের শিবের নাম পরমেশ্বর। এই শিব মন্দির দুটিতে নিত্য পুজো হয় আর একে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয়। দরজার ওপরের প্যানেলে রাজদরবারে রামসীতা, সৈন্যদলের কুচকাওয়াজ, কালী, শিব, লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি, মুখমণ্ডলের শাড়ি, তৎকালীন সমাজের বিভিন্ন বিষয়, বিভিন্ন পৌরাণিক চিত্র অসাধারণ দক্ষতায় ফুটে উঠেছে। আমি ভেতরটা দেখাতে পারলাম না, কারণ মন্দির এ সময় বন্ধ ছিল। এটা মন্দিরের ভিত্তিবেদির কারুকার্য। দরজার পাশে প্যানেলে ছোট ছোট কুলুঙ্গি আর তার মধ্যে অজস্র মূর্তি। এত সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজের পোড়ামাটির মন্দির গোটা বাংলাতেই খুব কম আছে। মৌখিরা থেকে আবার বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। শুরুতেই বলেছি আমরা এসেছিলাম বোলপুর থেকে। ইলমবাজারে মেন রোড থেকে শালবনের মধ্যে দিয়ে এই লালমাটির সুড়িপথ পৌঁছে গেছে আমখই গ্রামের দিকে। আমরা এখন চলেছি সেই সাঁওতাল সম্প্রদায় অধ্যুষিত গ্রামে। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চৌপাহাড়ি শালবনের মধ্যে শেষ দুপুরের এক শান্ত সবুজ গ্রাম। এখানে আছে আমখই উড ফসিলস পার্ক, যেটা এ রাজ্যের একমাত্র ফসিল বা জীবাশ্ম উদ্যান। গ্রামের দুই বালককে সঙ্গী করে আমরা পৌঁছে যাই এই উদ্যানের পেছন দিকটায়। এই দিনটি ছিল বুধবার। সপ্তাহের এই দিন এই পার্ক বন্ধ থাকে। এটা আমাদের আগে থেকে জানা ছিল না। বাকি দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে।
পেছনে তারের বেষ্টনীর বাইরে থেকে যতটা সম্ভব দেখার চেষ্টা করলাম। এখানকার ফসিলসগুলো প্রায় 15 থেকে 20 মিলিয়ন বা 1.5 থেকে 2 কোটি বছরের পুরনো। 2016 সালে এক পুকুর খননের সময় এই জীবাশ্মগুলো আবিষ্কার হয়। এখানে প্রায় 165টিরও বেশি ছোট বড় উদ্ভিদ জীবাশ্ম সংরক্ষিত আছে। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত আর স্থানীয় মহিলা গোষ্ঠী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। লাল মাটি আর শাল সেগুনের আলোছায়া ঘেরা এই গ্রামের পরিবেশটাও ভারী মনোরম। বাড়িঘরের গায়ে নানান রঙের আলপনা আঁকা। বোলপুর থেকে টোটো ভাড়া করেও এই গ্রামে আসা যায়। তবে সারাদিনের ট্যুরে আমি আসি অমিতের গাড়িতে, যার নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। কলকাতা থেকে বোলপুর আসার প্রচুর ট্রেন আছে। বোলপুর বা মানকর স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে একদিনের ট্যুরেই এই মৌখিরা, কালিকাপুর সহ আশেপাশের অঞ্চলগুলো ঘুরে আসা যায়। আমাদের অভিজ্ঞতায় বলতে পারি, বাংলার গ্রামীণ প্রকৃতি আর ইতিহাসের মিলনে কালিকাপুর আর মৌখিরায় মুগ্ধ হয়েছিলাম।